আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। আগের ক্লাসগুলোতে আমরা অলরেডি দুখানা সেট কমপ্লিট করে দিয়েছি। আজকে 3 নম্বর সেট এবং এই 3 নম্বর সেটের পেজ নম্বর হচ্ছে AC 94। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে? সাবস্ক্রাইব করে, তাই না? আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো আমরা না বকে সরাসরি প্রশ্নে চলে যাব। হ্যাঁ, তোমাদের কিছু কোশ্চেন থাকবে, সেগুলো শেষে উত্তর দিয়ে দেবো। কেমন ধরনের কোশ্চেন, যে দাদা 100% কমন কিনা, এখানে যা আমরা ডেসক্রাইব করছি, এখানে যা বলছি সেগুলো সঠিক উত্তর কিনা, সেগুলো শেষে দিই। ওকে, তো চলো প্রথম প্রশ্ন কি থাকছে, এক দাগের। মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনোরো নীতি অনুসরণ করে আসছে? সঠিক উত্তর হবে 1823 সালে। এই যে 1823 সালের 2 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রপতি জেমস মনোরো মার্কিন কংগ্রেসে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের পর থেকেই অ্যাকচুয়ালি এই মনোরো নীতি অনুসরণ করা শুরু হয়। ওকে, নেক্সট, 2 দাগ। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? খুব সহজ, কি? ঠান্ডা লড়াইকে, তাই না? নেক্সট, 3 দাগ। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। 4 দাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়? অপশন এ বলেছে ট্রুম্যান পরিকল্পনা বা ট্রুম্যান নীতি। যেটা দেখো, এই ট্রুম্যান নীতিটা ছিল অ্যাকচুয়ালি গ্রিস তুরস্কের উপর কমিউনিজমের যে প্রভাব, সেই প্রভাবকে প্রতিরোধ করার একটা নীতি। তো এটা হবে না। মার্শাল পরিকল্পনা, এটাই অ্যাকচুয়ালি সঠিক উত্তর। দেখো, চার্চিল পরিকল্পনা হবে না, তার কারণ ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোনো পরিকল্পনা, চার্চিলের কোনো পরিকল্পনা রেকর্ড নেই। ওকে, তার এছাড়া রেগান পরিকল্পনা, এটা ও হবে না। তার কারণ হচ্ছে রেগান অনেক পরে রাষ্ট্রপতি হয়েছেন। এই মার্কিন রাষ্ট্রপতি রেগান স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভের অংশ ছিলেন, কিন্তু এর সঙ্গে অর্থাৎ ইউরোপের অর্থনৈতিক উন্নতির সঙ্গে এর কোনো কানেকশন নেই। ওকে, নেক্সট, 5 দাগ। কোরিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? প্রচুর টাইপিং মিস্টেক আছে। ওকে, যাই হোক, এই কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1950 সালের 25শে জুন, যখন ওই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে আক্রমণ করে। তখন থেকেই এই যুদ্ধ শুরু হয়ে যায়। ওকে, নেক্সট, 6 দাগ। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত? কোন ভারতীয় রাষ্ট্রনেতা? জওহরলাল নেহেরু, তাই না? নেক্সট, 7 দাগ। বান্দুং সম্মেলন গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? 10 প্রিন্সিপাল অফ বান্দুং। এখানে 10খানা নীতি গ্রহণ করা হয়েছিল। এই বান্দুং সম্মেলন কবে হয়েছিল? 1955 সালে, তাই না? নেক্সট, 8 দাগ। কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? কাদের মধ্যে? আমরা অলরেডি বলে দিয়েছি আগের সেটে, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, তাই না? এই সল্ট ওয়ান কবে স্বাক্ষরিত হয়? এই সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। এই সল্ট এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ওকে, নেক্সট, 9 দাগ। কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়? এটা সঠিক উত্তর হবে ডাম্বারটন ওকস সম্মেলনে। এই সম্মেলনটা কবে হয়েছিল জানো? এই সম্মেলনটা হয়েছিল 1944 সালে। নেক্সট কোশ্চেন, 10 দাগ। 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব কোন সংস্থা গ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, ওই যে 3 নভেম্বর, তাই না? অপশন বি। নেক্সট, 11 দাগ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10 জন, আর 5 জন স্থায়ী রয়েছে। আর এই যে অস্থায়ী সদস্য সংখ্যা রয়েছে, অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। নেক্সট, 12 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি, বর্তমান অ্যান্টোনিও গুটারেস। দেখো, এখানে আরো একটা কথা বলে রাখি, অ্যান্টোনিও গুটারেস কিন্তু পরপর 2খানা টার্ম মানে ওই আসনে রয়েছেন। তো বলা যেতে পারে মহাসচিবরা একবার নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বারও নির্বাচিত হতে পারে, কারণ মহাসচিবদের অ্যাকচুয়াল কার্যকাল হচ্ছে 5 বছর। কিন্তু এই অ্যান্টোনিও গুটারেস তার একটা 5 বছর শেষ করার পরেও আর একটা 5 বছর এখন কাজ করছে। ওকে, নেক্সট, 13 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। নেক্সট, 14 দাগ। ব্রেটন উডস সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক অর্থভান্ডার এবং বিশ্বব্যাংক। অপশন সি।
ওকে। আর এই ব্রেটন উডস সম্মেলনটা হয়েছিল 1 থেকে 22 জুলাই 1944 সালে। ওকে। আরেকটা আগের এটা বলে রাখি, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। এটা সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ ছিল সেই সনদের 97 নম্বর ধারাতে বলা হয়েছে যে মহাসচিব হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নেক্সট 15 দাগ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। ওকে। নেক্সট 16 দাগ, স্তম্ভ মেলাও। দেখো এখানে তুমি যদি লক্ষ্য করো, একদিকে সংস্থার নাম দিয়েছে আর একদিকে কি দিয়েছে, সেই সংস্থার কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করে, করে বিভিন্ন মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় হেলথের সঙ্গে রিলেটেড, তাই না? তো প্রথমটা কি হবে, বি হবে। নেক্সট বিশ্ব ব্যাংক, ফিনান্স রিলেটেড হবে। তাহলে দেখো অপশন এ তে যেটা রয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে আর্থিক সাহায্য প্রদান করে। নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করে থাকে। তারপরে ইউনিসেফ শিশু সুরক্ষা ও ব্যবস্থাপনা করে থাকে। তো কি হবে, BACD কোথায় রয়েছে, দেখো অপশন সি তে রয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন 17 দাগ, একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত হুমকির মোকাবিলা করাকে কি বলা হয়, বাহ্যিক নিরাপত্তা। 18 দাগ, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি আহ উপাদান, এটা সঠিক উত্তর হবে অপ্রথাগত নিরাপত্তা। সরি, ভুল বললাম, এটা হবে প্রথাগত নিরাপত্তার। ওকে, অপ্রথাগত হবে না, এটা প্রথাগত হবে। ওই যে কোনো একটা রাষ্ট্র তার ক্ষমতা বৃদ্ধি করলে আরেকটা রাষ্ট্র ক্ষমতা বৃদ্ধি করবে, ফলে ভারসাম্য তৈরি হবে, এই একটা কনসেপ্ট ছিল, তাই না? নেক্সট 19 দাগ, ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তন হয় কিসের ভিত্তিতে, জাতীয় স্বার্থের ভিত্তিতে। আগের দিন আমরা এর আগের সেটে ওই যে AC69 না কি একটা ছিল না, ওই সেটে আমরা এটাকে ব্যাখ্যা করেছিলাম। তোমরা কতটা শুনেছো আমি দেখি, কমেন্ট করে জানাও যে জাতীয় স্বার্থ কেন জোট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে। নেক্সট 20 দাগ, 20 দাগের কি দিয়েছে, স্তম্ভ মেলাতে দিয়েছে। একদিকে বিভিন্ন পার্টির নাম দিয়েছে আর একদিকে কি তার প্রতিষ্ঠার সাল দিয়েছে, তাই না? তো এটাকে করা যাক। তো 1 নম্বরে কি রয়েছে, তেলেগু দেশম পার্টি, এটা 1982-তে প্রতিষ্ঠা হয়, তবে বি হবে। তারপরে শিবসেনা, এটা 1966-তে, তাহলে সি হবে। তারপরে ডিএমকে, এটা হবে 1949-এ, তবে ডি হবে। AIDMK, এটা হবে 1972 সাল, তো এ হবে। BCDA কোথায় রয়েছে, দেখো অপশন ডি তে রয়েছে। এটাই আমি কিছু এক্সপ্লেন করি। যেরকম তেলেগু দেশম পার্টি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা আঞ্চলিক দল। শিবসেনা, এটা মহারাষ্ট্রের একটা আঞ্চলিক দল। ডিএমকে এবং AIDMK, এটা হচ্ছে তামিলনাড়ুর একটা আঞ্চলিক দল। অর্থাৎ ডিএমকেও তামিলনাড়ুর আঞ্চলিক দল এবং AIDMKও তামিলনাড়ুর আঞ্চলিক দল। এবার আসি, এই যে পার্টিগুলোর প্রতিষ্ঠাতার নাম কি ছিল। এই যে তেলেগু দেশম পার্টি, এটাকে তৈরি করেছিলেন NTR। ওই যে তোমরা আর 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 একটা সিনেমা আছে না, ওই সিনেমাটা যদি দেখে থাকো, ওখানে যে জুনিয়র NTR আছে তার দাদু। ওকে। শিবসেনা, এই দল তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে বাল ঠাকরে। তারপরে ডিএমকে, এটা তৈরি করেছিলেন আন্নাদুরাই। আর AIDMK, এটা তৈরি করেছিলেন MG রামচন্দ্রন। ওকে। নেক্সট 21 দাগে যাওয়া যাক। ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব দেখা যায়, সুদক্ষ মানব সম্পদের। ওই যে শিক্ষিত ছেলেপেলে, জ্ঞানীগুণী ব্যক্তি, তারা অন্য দেশে সেই চাকরি করতে চলে যাচ্ছে, যে বিষয়টা, অর্থাৎ ট্যালেন্ট গুলো অন্য দেশ কাজে লাগাচ্ছে। ওকে। যেটা আমাদের দেশে খুবই হয়ে থাকে, তাই না? আমাদের দেশের বেশিরভাগ মানুষ শিক্ষিত হলেই অন্য দেশে চাকরি করতে চলে যাচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট 22, COP এর পূর্ণ রূপটি হলো, এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। ওকে, অপশন ডি। দেখো এই সিওপি কি জিনিস, এই সিওপি বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে জলবায়ু এবং পরিবেশগত যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে, সেই চুক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের সম্মেলনকেই এই সিওপি বলা হয়। ওকে। নেক্সট 23 দাগ, বর্তমানে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, হচ্ছে তো, আর কারণ হিসেবে দেখিয়েছে ওজোন স্তরের ক্রমবর্ধমান অবনতি হচ্ছে, এটাও সঠিক। এবং দেখো এই ওজোন স্তরের ক্ষতি হওয়ার কারণে
পরিবেশগত নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই ওজোন স্তরের ক্ষতি হলে কি হবে? অতিবেগুনি রশ্মি মানে ভেতরে ঢুকে যাবে। ফলে বিশ্ব উষ্ণায়ন ও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে পরিবেশগত সেগুলো দেখা দেবে, তাই না? তো সঠিক ব্যাখ্যা করছে। তো এর আ কোন অপশনটা ঠিক হবে? অপশন এ, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট ২৪ দাগ। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলোকে কে চিহ্নিত করেছেন? সঠিক উত্তর নিউম্যান। নেক্সট ২৫ দাগ। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি একদলীয়। আমরা দেখতে পাই সাধারণত যে সমস্ত রাষ্ট্র সমাজতান্ত্রিক হয় সেই সমস্ত রাষ্ট্রে অ্যা একটা মাত্র দল থাকে। এরকম কয়েকটা রাষ্ট্রের উদাহরণ যদি আমরা দিই, আমরা বলতে পারি নর্থ কোরিয়ার কথা, চীনের কথা, ভিয়েতনাম, কিউবা এগুলো সবই সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে সেই একটা সিঙ্গেল পার্টিই রয়েছে। ওকে? নেক্সট ২৬ দাগ। ন্যামের নীতি হলো সমালোচনার অধিকার প্রদান করা, শান্তির পরিবেশ তৈরি করা, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা, নবীন বিধানসভা গঠনের জন্য উৎসাহ প্রদান করা। এখানে সঠিক হচ্ছে ২ এবং ৩, ১ এবং ৪ ভুল। তো কোন অপশনে রয়েছে দেখে নাও। ২, ৩ সঠিক, ১, ৪ অসত্য। অর্থাৎ অপশন সি তে রয়েছে। নেক্সট ২৭ দাগ। ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলেছেন রজনী কোঠারি। নেক্সট ২৮ দাগ। ১৮৮৫ খ্রিস্টাব্দে এক্স, এখানে কাটা চিহ্ন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা এক্স, রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হলো হাত। খুব সহজ। হাত থেকেই তো আমরা বুঝে যাবো যে জাতীয় কংগ্রেস হবে। দল ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রথম ক্ষমতা হারায়। হ্যাঁ, ১৯৭৭ কংগ্রেস ক্ষমতা হারায় এবং জনতা পার্টি তখন ক্ষমতায় আসে এবং ১৮৮৫ সালেই এই কংগ্রেসের সৃষ্টি হয়। উল্লেখিত রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। সঠিক উত্তর এটা, তাই না? ২৯ দাগ। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। প্রতিটা সেটেই প্রায় আসছে এই কোয়েশ্চেনটা। সেটা কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, তাই না? নেক্সট ৩০ দাগ। বিবৃতি এ কি বলছে? আপ্পিকো আন্দোলন কর্ণাটকে হয়েছিল। একদম ঠিক কথা। এই আপ্পিকো আন্দোলন হয়েছিল ১৯৮৩ সালের দিকে। কবে? আমরা লিখে নিই এখানে একবার। ১৯৮৩ সাল। কর্ণাটকের উত্তর কন্নড় বলে একটা জায়গা ছিল। ওখানে সাধারণত এই আপ্পিকো আন্দোলন ঘটেছিল। এটা পরিবেশগত একটা আন্দোলন, অনেকটা চিপকো আন্দোলনের মতো। কারণ হিসেবে বলছে এই আন্দোলন চিপকো আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কি আছে? কারণ এই আপ্পিকো আন্দোলনের অনেক বৈশিষ্ট্য চিপকো আন্দোলনের সঙ্গে মেলে। যেরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছিল, অর্থাৎ গান্ধীবাদী যে চিন্তাধারা সেটা এর মধ্যে দেখা গেছিল এবং এলাকার যে মানুষজন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেটা চিপকো আন্দোলনেও করেছিল। তো দুটোর বৈশিষ্ট্য একই রকম এবং চিপকো আন্দোলন যেহেতু এই আপ্পিকো আন্দোলনের আগে হয়েছিল সেহেতু আমরা বলতে পারি যে আপ্পিকো আন্দোলন এই চিপকো আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। এখন কথা হচ্ছে চিপকো আন্দোলন কবে হয়েছিল? এটা হয়েছিল ১৯৭৩ সালে। তো প্রভাবিত বলতেই পারি। তো এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট ৩১ দাগ। ভারত বাংলাদেশ ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় ২০১৫ সালে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ওকে, এটা কত তারিখে হয় জানো? এটা হয়েছিল ৬ই জুন ২০১৫ সালের ৬ই জুন এবং সেটা ৩১শে জুলাই মধ্যরাত্রে, অর্থাৎ আমরা বলতে পারি 1 আগস্ট কার্যকর হয়। ওকে, নেক্সট ৩২ দাগ। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুই দেশের সম্পর্ক তিক্ত হয়? ভারত ও চীন, তাই না? নেক্সট ৩৩ দাগ। কেস সম্পর্কিত প্রশ্ন। ১৯৪৮ সালে সিয়াচিন গ্লাসিয়ার অধিকার করাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তানের সিয়াচিন অধিকার করার পরিকল্পনার খবর জানতে পেরেই ভারত সিয়াচিন অভিযান শুরু করে। এই অভিযানের নাম ওয়াই দেওয়া হয়। এই ওয়াই অভিযানের নাম হলো অপারেশন মেঘদূত, অপারেশন পবন, অপারেশন জুপিটার, অপারেশন মৈত্রী। দেখো, এই যে অপারেশন মৈত্রীটা ছিল নেপালের সঙ্গে সম্পর্কিত
আর অপারেশন পবন ও অপারেশন জুপিটার এই দুটো ছিল শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কিত। একমাত্র অপারেশন মেঘদূতই ছিল যেটা পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এই অপারেশন মেঘদূত হয়েছিল 1984 সালে। কবে? 1984 সালে। কিন্তু এখানে দেখো 1948 দেয়া রয়েছে। তো আমরা বলতে পারি এটা টাইপিং মিস্টেক, তাই না? তো এই প্রশ্নে এখানে ভুল দেওয়া রয়েছে। ওখানে 1948 নয়, 1984 হওয়া দরকার ছিল। এবং সেই অনুযায়ী এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপারেশন মেঘদূত, তাই না? নেক্সট, সার্কের পূর্ণরূপ কি? সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, এই সার্ক গঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। এই সার্ক গঠনের মেন উদ্যোক্তা কে ছিলেন? সেটা ছিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট 35 দাগ, ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে? সেটা ঘটেছিল 1974 সালে, তাই না? সেই পোখরান-1 যার সাংকেতিক নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা, তাই না? এবং সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট 36 দাগ, কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। নেক্সট, পুনর্বাসন নীতি কে ঘোষণা করেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন। জওহরলাল নেহেরু, এটাই সঠিক উত্তর হবে। ওকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এই পুনর্বাসন নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। লিয়াকত আলী আমাদের ছেলের আমাদের ছেলের প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ আমরা বলতে পারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট 38, নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম দিল্লি চুক্তি। কেন দিল্লি চুক্তি? কারণ এই যে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল 1950 সালের 8ই এপ্রিল, কোথায় হয়েছিল? দিল্লিতে। সেই কারণে নেহেরু লিয়াকত চুক্তিকে দিল্লি চুক্তি নামেও বলা হয়। নেক্সট হচ্ছে, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। প্রসেস আগে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে 26শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সঙ্গে যুক্ত হয়। তারপরে 40 দাগ, দেশীয় রাজ্য কাশ্মীরের ভারতভুক্তির জন্য সম্পাদিত দলিলটির নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, এটাই সঠিক উত্তর। ওকে, যাই হোক, আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট থাকলে তুমি কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমার কমেন্টের উত্তর দেব। যদি মনে হয় যে দাদা এই প্রশ্নটা আমার মনে হলো যে ভুল বলছো, যদি বাই চান্স ভুল হয়ে থাকে তাহলে আমি শুধরে দেব, আর যদি ভুল না হয় তাহলে ওইটা কেন সঠিক সেটা আমি তোমাকে বলে দেব। ওকে, আমি চেষ্টা করেছি 100% সঠিক উত্তর দেওয়ার। তোমরা লক্ষ্য করবে পুরো ইউটিউব জুড়ে সবাই বলছে আমরা বারবার ভেরিফাই করেছি, তারপরে তোমাদেরকে কোশ্চেনের উত্তর প্রোভাইড করছি, তারপরেও একাধিক কোশ্চেনের উত্তর তারা ভুল দিচ্ছে। আমি প্রতিটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদেরকে কতটা ব্যাখ্যা করে দিতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। তুমি এখানে এইটুকুনি আমার কাছে গ্যারান্টি নিতে পারো যে ভুল হওয়ার চান্স নেই বললেই চলে। ওকে, যাই হোক, আর কিছু বলবো না। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করা মাস্ট, করতেই হবে, আমার আবদার তোমাদের কাছে।